আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। তো প্রথমত আমরা পড়ছিলাম হচ্ছে, যেহেতু ঘাস ফড়িং, একদম ঘাস ফড়িং এর মাথা দিয়ে শুরু করি। যে এইটা হচ্ছে ঘাস ফড়িং এর মাথা, এবং এই ঘাস ফড়িং এর মাথাটা নিচের দিকে হয়ে থাকে, এরকম হয়ে থাকে, এবং এই মাথাটা এর ফুল বডির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সমকোণ হয়ে থাকে। এটা পারবা, সমস্যা নাই। তো এরপর আমরা বলছিলাম এখানে সূচার থাকে, যেটা দিয়ে ফুল বডির সাথে মাথাটা লেগে থাকে, ফুল বডির সাথে মাথাটা হচ্ছে লেগে থাকে। ওকে, তারপরে দেখো, তাহলে আমি একটু নতুন করে লিখি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ঘাস ফড়িং এর বডি, এবং এই জায়গায় হচ্ছে ঘাস ফড়িং এর মাথা। ওকে, এবং মাথাটা যেটা বললাম যে এই জায়গাতে হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে। তারপরে এখানে বডির সাথে যেটা দিয়ে লেগে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সূচার, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে টেন্ডন। আচ্ছা, তারপরে এখানে একটু খেয়াল করো, মাথাটা নিচের দিকে হয়ে আছে, মানে এর মুখটা হচ্ছে নিচের দিকে হয়ে আছে। যদি কোনো কিছু নিচের দিকে হয়ে থাকে, সেটাকে বলা হয় হাইপো। হাইপো মানে হচ্ছে নিচে। তারপর দেখো, মাথাটা হচ্ছে, মাথা বা চোয়ালটা, যেটা চোয়াল, তোমরা পড়ছো না হচ্ছে যে অ্যাগনাথাস টাইপের, যার চোয়াল আছে আর হচ্ছে যার চোয়াল নাই, এরকম পড়ার কথা, এটা প্রথম অধ্যায়ে পড়ার কথা। যাই হোক, তো এই চোয়ালটা হচ্ছে নিচের দিকে হয়ে থাকে, নিচের দিকে। সো নিচের দিকে কে আমরা বায়োলজি থেকে বলি হচ্ছে হাইপো, HYPO, হাইপো। আর হচ্ছে যেহেতু চোয়াল, এটাকে বলা হয় নেথা বা হচ্ছে ন্যাথোস। সো নিচের দিকে চোয়াল হওয়ার কারণে এটাকে বলা হয় হাইপো ন্যাথাস। বলা হবে ঘাস ফড়িং এর চোয়ালটা কেন হচ্ছে হাইপোনেথাস, তখন তোমাদের লিখতে হবে যে এটা নিচের দিকে হয়ে থাকে, বা সারা দেহের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং হচ্ছে মুখটা বা চোয়ালটা নিচের দিকে হয়ে থাকে, যার কারণে এটাকে বলা হয় হাইপোনেথাস। আচ্ছা, এরপরে আমরা দেখছি হচ্ছে যে তোমার ডানা নিয়ে পড়ছি। আচ্ছা না, ডানা পরে আসি, আগে মাথা গেল। তারপর আবরণ নিয়ে, এই মাথার যে আবরণ আছে, মাথার খুলির একটা আবরণ আছে, ধরো হচ্ছে এটা মাথার খুলি নর্মালি আছে, তো এই মাথার খুলির চারপাশে একটা আবরণ থাকে। এই যে আবরণ, এবং এটা হচ্ছে মাথার খুলির চারপাশে, ধরো যদি আমি লিখতে চাই যে মাথার খুলি, মাথার খুলি, সো খুলিকে আমরা বলি হচ্ছে ক্রেনিয়াম, ক্রেনিয়াম। এবং মাথা মানে কি, মাথার বাহিরের দিকে, মাথার বাহিরের দিকে, তার মানে হচ্ছে ওর এপিক্রেনিয়াম। এর যে বাহিরে যে আবরণ, সেটাকে বলা হয় এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল, হেড ক্যাপসুল। দেখো, এখান থেকে মাথা থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি। প্রথমে পাচ্ছি এখানে হচ্ছে 90 ডিগ্রি ভাবে থাকে, সমকোণে থাকে মাথাটা। এরপরে বডির সাথে সূচার বা টেন্ডন দিয়ে যুক্ত থাকে। এরপরে এটাকে বলা হয় হাইপোনেথাস, চোয়ালটা, এবং এখানে এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল থাকে। এই কয়েকটাকে বুঝতে পারলা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এরপরে দেখো, আমরা যদি ফুল একটা টার্ম নিয়ে পড়ছিলাম, যে ফুল একটা বডি, সেই বডিতে আমরা আসি। এটা হলো মাথা, এরপরে বক্ষ, এরপরে হচ্ছে উদর।
এবং বক্ষকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। অগ্রবক্ষকে বলা হয় প্রোথোরাক্স, মধ্যবক্ষকে বলা হয় মেসোথোরাক্স, আর পশ্চাৎবক্ষকে বলা হয় মেটাথোরাক্স। এবং বুকের সামনের দিকে যে অংশ সেটাকে বলা হয় স্টারনাম, আর পিছনের দিকে ব্যাক পার্টে যে অংশ সেটাকে বলা হয় টারগাম। কই গেল সেগুলো? এখানে এই যে স্টারনাম এবং হচ্ছে টারগাম। এরপরে আমরা তারপরে পড়ছি হচ্ছে যে তোমার আবরণটা পড়ছি, দেহের যে আবরণ, এর যে ফুল যে একটা আবরণ থাকে, প্রথমত একটা শক্ত আবরণ থাকে, সেই শক্ত আবরণটা হচ্ছে কাইটিন নির্মিত, যেটা কি করে শক্ত একটা আবরণ দেয়। তার উপরে একটা পিচ্ছিল একটা আবরণ আছে যেটা হচ্ছে কিউটিকল নির্মিত, যেটা পানি বিদ্বেষী, যেখানে পানি লেগে থাকে না। আর আবরণের কাজ হচ্ছে সুরক্ষা দেহা, দেহের আকৃতি গঠন করা। এরপরে আমরা পড়লাম হচ্ছে ঘাস ফড়িংয়ের ডানা নিয়ে। সো ডানা, যেটা সামনের যে ডানাটা থাকে সম্মুখ ডানা, সেটা উঠতে সহায়তা করে না বাট আবরণ দেয়, আর পেছনের ডানাটা হচ্ছে উঠতে সহায়তা করে। তারপরে আমরা ডানা পড়ছি, ডানা পড়ার পরে আমরা পা দেখছি। পা হচ্ছে 3 ধরনের পা থাকে, পা মোট 6টা। সো পিছনের পাটা লাফ দিয়ে চলে, এটাকে বলা হয় লাফিয়ে পা। অগ্রবক্ষে 2টা পা 2টা ডানা, মধ্যবক্ষে 2টা পা 2টা ডানা, এবং পশ্চাৎবক্ষে শুধুমাত্র পা থাকে, ডানা থাকে না। এই জন্য টোটালি ডানা হচ্ছে 2 জোড়া আর পা হলো 3 জোড়া। এরপরে আমরা পড়ছি হচ্ছে ঘাস ফড়িংয়ের মাথার বিভিন্ন অংশ, যেমন হচ্ছে ভার্টেক্স পড়ছি, উপরে চওড়া যে চাঁদি সেটাকে বলে ভার্টেক্স। এরপরে অ্যান্টেনা থাকে, তারপরে থাকে হচ্ছে ওসেলি থাকে 3টা, তারপরে 2 সাইডে থাকে হচ্ছে আমার পুঞ্জাক্ষী, তারপরে থাকে গাল বা জেনা, এরপরে কপাল যেটা সেটা হচ্ছে ফ্রন্স, এরপরে নিচে থাকে হচ্ছে ক্লাইপিয়াস, 2 সাইডে থাকে ম্যান্ডিবল, নিচে থাকে হচ্ছে ঠোঁট বা হচ্ছে ল্যাব্রাম। এরপর আমরা পড়াশোনা করছি হচ্ছে এই ঠোঁটগুলো নিয়ে বা মাথার বিভিন্ন অংশ নিয়ে। তো যখন এটা পড়লাম তখন দেখলাম যে এখানে ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গগুলো হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়। উপরের ঠোঁটকে বলা হয় ল্যাব্রাম, নিচের ঠোঁটকে বলা হয় লেবিয়াম। এরপরে 2 পাশে ম্যান্ডিবল থাকে, তারপরে 2 পাশে ম্যাক্সিলা থাকে, এবং মাঝখানে থাকে হচ্ছে হাইপোফ্যারিংস। আচ্ছা, এটাও পড়ছি। আমরা ডানা নিয়েও পড়ছি, অগ্র ডানাকে বলা হয় ট্যাগমিনা বা হচ্ছে এলিট্রা, আর পশ্চাৎ ডানা যেটা উঠতে সহায়তা করে এটাকে অন্য কোনো নামে ডাকা হয় না। ওকে, তারপরে আর কি করছি এখান থেকে? ডানা। আচ্ছা, এটা এই চিত্রটা তোমাদের ছিল, এটা পরীক্ষা আঁকাতে হবে। আমরা একটু আজকে নতুন দিকে যাই। প্রথমত আমরা পড়বো হচ্ছে পা নিয়ে। তো দেখো, নর্মালি আমাদের যদি পায়ের কথা চিন্তা করি যে একটা মানুষের পা কিরকম হয়, যে এটা হচ্ছে ধরো কোমরের সাথে যে পাটটা লেগে থাকে এটা হচ্ছে কোমরের পাট, তারপরে সেখান থেকে পা শুরু হয় এবং পা, এরপরে এই জায়গায় ধরো হচ্ছে হাঁটুর অংশটুকু, তারপর নিচে, তারপরে এটা ধরো আলটিমেটলি একটা পা হয় আমাদের। তো এটা আসলে আমাদের হচ্ছে তোমার চলন অঙ্গ সঞ্চালন অধ্যায়ের পড়াশোনা। তারপর এখানে আপাতত একটু জেনে রাখি যে এই পর্যন্ত একটা অংশ থাকে যেটা আমাদের হিপ বোনের সাথে, মানে কোমরের যে অংশটুকু যেটাকে আমরা বলি হচ্ছে হিপ বোন। হিপ বোন থেকে এই পর্যন্ত একটু থাকে, থেকে এইখানে থাকে একটা হচ্ছে অস্থিমজ্জা, তারপরে থাকে হচ্ছে ফিমার। ফিমার তো তোমরা চিনোই, আমাদের উরুর যে অস্থিটা সেটাকে বলা হয় ফিমার। এবং তারপরে এখানে হাঁটুর এখানে থাকে প্যাটেলা থাকলো, তারপরে শুরু হয় হচ্ছে ফিবুলা, ফিবুলা। এবং তারপরে মাঝখানে এখানে পায়ের এখানে থাকে হচ্ছে আরো কয়েকগুলো অস্থি থাকে, আর এখানে আরো বেশ কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে, যে নোক আছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে। তো এখন একটু এগুলোর নামকরণ করার ট্রাই করি আমরা, যে এই যে জায়গা, এটা এই জায়গাটাকে বলা হয় ট্রোকেন্টর। ট্রোকেন্টর কি হয়, এই ট্রোকেন্টর থেকে, এখান থেকে সবগুলো পেশি, যে ফিমারের যে পেশিগুলো আছে এখান থেকে মোটামুটি এদের সূচনা ঘটে। তার মানে ট্রোকেন্টর থেকে হচ্ছে কি ঘটে, পেশির সূচনা ঘটে এখান থেকে, বা এখানে লাগানো থাকে। ধরো হচ্ছে পেশির
সূচনা। আচ্ছা, এরপরে টুকুকে আমরা বললাম হচ্ছে ফিমার। এর নিচের টুকুকে বলা হয় ফিবুলা। ফিবুলা। এরপরে পায়ের যে হাড়গুলো আছে এখানে, বড় বড় যে গোল গোল হাড়গুলো আছে এগুলোকে বলা হয় টার্সাল। টার্সাল। আর তারপরে নখে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হাড়গুলো আছে সেগুলোকে বলা হয় মেটাটার্সাল। মেটাটার্সাল। তারপরে প্রথমত দেখো যে হিপ বোন, হিপ বোনের পরে হচ্ছে ট্রোকেন্টর, যেখানে পেশির সূচনা ঘটে বা যেখানে সবগুলো পেশি লাগানো থাকে। এরপরে হয় ফিমার, ফিমারের পরে হচ্ছে হাঁটু, সেখানে প্যাটেলা থাকে। হাঁটুর নিচের যে অংশটুকু সেটাকে বলা হয় ফিবুলা। ফিবুলার শেষে গিয়ে আমাদের পায়ের পাতার ওখানে গিয়ে হয় টার্সাল। টার্সালের সামনে আরো যে অংশগুলো থাকে, নখে যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় মেটাটার্সাল। বলো, এটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। এখন এই যে আমরা পা নিয়ে পড়লাম, আমাদের ঘাস ফড়িং এর যে পাটা আছে সেটাও আলটিমেটলি এই আমাদের মানুষের পায়ের সাথে বেশ কিছু জায়গায় আমরা মিল পাবো। তো দেখি একটু আমরা হচ্ছে ঘাস ফড়িং এর পা। দেখো, আমরা চলে আসলাম হচ্ছে ঘাস ফড়িং এর পা। তো এই হচ্ছে ঘাস ফড়িং এর পা। দেখো, আমরা যে পার্ট গুলো পড়ছি সেগুলো এখানে অনেকটা মিল পাবো। তো যেখানে আমাদের হচ্ছে ট্রোকেন্টর ছিল, দেখো এদেরও হচ্ছে ট্রোকেন্টর আছে। এদের আবার এখানে যে কক্সা আছে। আচ্ছা, থাকলো। তার মানে কক্সা, তারপর ট্রোকেন্টর। এরপরে আমাদের পায়ে ফিমার ছিল, এদেরও ফিমার আছে। এখন হাঁটুর নিচে আমাদের ছিল হচ্ছে ফিবুলা। এদের ফিবুলার জায়গায়, যেখানে আমাদের ফিবুলা ছিল, এদের সেই ফিবুলার জায়গায় আছে ট্রোকেন্টর, সরি টিবিয়া। এরপরে আমাদের ছিল হচ্ছে টার্সাল, এদের আছে হচ্ছে টার্সাস। আমাদের ছিল হচ্ছে টার্সাল, এদের আছে হচ্ছে টার্সাস। তারপরে দেখো, এদের হচ্ছে হিপ বনটা নাই। আমরা যদি এখন সবকিছু এখান থেকে একটু আলাদা করে চিত্র আঁকায় করতে চাই, এই চিত্রটা ছোট করে দিই। আমাদের এই ঘাস ফড়িং এর পায়ের চিত্রটা পরীক্ষায় আঁকাতে হবে। পরীক্ষায় এটা খ নাম্বারে দিতে পারে বা গ নাম্বারে দিতে পারে, যে কোনো এক জায়গায় দিলে এটা আমাদের হচ্ছে পারতে হবে। তো আমরা আগে ফিমারটা আঁকায় নিব। ধরো হচ্ছে এই হলো ফিমার। এরপরে ফিমারের শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে টিবিয়া। এরপরে সেখান থেকে শুরু হলো টার্সাস। এরপরে তারপরে হচ্ছে টার্সোমিয়ার। চিত্র যেমনই হোক বুঝলেই হলো। আর তার আগে যে জোড়াগুলো ছিল, এই এগুলোকে বলা হয় হচ্ছে ট্রোকেন্টর একটা, ট্রোকেন্টর, এবং তার উপরে আরেকটা ছিল যেটা হচ্ছে কক্সা। দেখো, তার মানে আমি যদি একটু নামকরণ করে দেই, যে প্রথমত হচ্ছে ভাইয়া কক্সা, যেটা আমাদের ছিল হচ্ছে হিপবন হিসেবে। এদের হচ্ছে সেখানে কক্সা। তো এদের হিপবন নাই কেন? কারণ এদের তো হচ্ছে কোমর নাই। কোমর নাই মানে এদের হচ্ছে হিপবনও নাই। এদের হিপবনের পরিবর্তে আসছে হচ্ছে কক্সা। তারপরে হচ্ছে ট্রোকেন্টর। ট্রোকেন্টর, আচ্ছা বানানগুলো একটু এলোমেলো হতে পারে, সমস্যা নাই। এরপরে এটা হচ্ছে ফিমার। তারপরে নিচের টুকু হচ্ছে টিবিয়া। তারপরে গোল গোল যেগুলো আছে সেগুলো হচ্ছে টার্সাস। এবং তারপরে যেটা আছে এইটুকু এটা হচ্ছে টার্সোমিয়ার। এবং তার মাথায় কিছু হচ্ছে আছে নখ আছে, সো এটা ধরো হচ্ছে নখ। তো দেখো আলটিমেটলি কি কি হলো, আমি যদি একটু কম্পেয়ার করতে চাই, যে এর কক্সা আছে, আমাদের কক্সা নাই, আমাদের আছে হিপ বোন। এই ট্রোকেন্টর আছে, আমাদেরও ট্রোকেন্টর আছে। এরপরে ফিমার আছে, আমাদেরও ফিমার আছে। আমাদের আছে ফিবুলা, এর আছে টিবিয়া। তার মানে আলটিমেটলি কি কি দাঁড়ালো, পরীক্ষায় এটাও দিবে যে কোন একটা হাড়ের নাম বলো যেটা ঘাস ফড়িং এ আছে বা আমাদের আছে, ঘাস ফড়িং এর নাই। ধরো হচ্ছে এটা হলো মানুষ, আর এটা হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং প্রথমত আমাদের ছিল হলো হিপ বোন,
এদের হিব্বন নাই। আমাদের ছিল হচ্ছে সরি, এদের হিব্বনের জায়গায় তো আমরা কক্সা লিখছি, এদের হচ্ছে কক্সা। এরপরে আমাদের ছিল হচ্ছে ট্রোকেন্টর, এদেরও ট্রোকেন্টর। আমাদের ছিল হচ্ছে ফিমার, এদেরও ফিমার। আমাদের ছিল হচ্ছে ফিবুলা, এদের হচ্ছে টিবিয়া। আমাদের ছিল টার্সাল, এদের আছে টার্সাস। এই হচ্ছে ঘাস ফড়িং আর মানুষের মধ্যে যে পা নিয়ে যে কথাগুলো বলা যায় সেগুলো। এটা একটু তুলে নাও। আমি প্রথমত হচ্ছে মানুষেরটা তুলে নিবা, আগে মানুষেরটা এখান থেকে তুলে নাও, তারপরে হচ্ছে ঘাস ফড়িংটা তুলে নেবা। দেখা যাচ্ছে কি? বড় করে দিব? এটা তুলে নাও। এখন বাজে 8টা 23, তারপরে আমরা 2 মিনিটে তুলে নাও। এটার পরে হচ্ছে এইটুকু তুলে নিও। হয়েছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে আরেকটা পার্ট নিয়ে। তো সেটা হচ্ছে চোখ নিয়ে। আমরা একটু ঘাস ফড়িং এর চোখগুলো নিয়ে পড়ি। চোখ। তো এখানে আমরা 2 ধরনের চোখ পাইছিলাম, একটা হচ্ছে পুঞ্জাক্ষী, আর একটা হচ্ছে ওসেলি। তো পুঞ্জাক্ষীটা ছিল হচ্ছে জটিল চোখ, আর ওসেলিটা ছিল হচ্ছে সরল চোখ। এবং আমরা যদি চিত্রটা খেয়াল করি, এই যদি হয় ঘাস ফড়িং এর মাথার চিত্র, তো ওসেলি ছিল হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা মিলে হচ্ছে ওসেলি। আর এই 2 সাইডে অন্য কালার দিয়ে দেখাই একটু, এই 2 সাইডে ছিল হচ্ছে পুঞ্জাক্ষী। তো দেখো, তার মানে ওসেলি হচ্ছে 3টা, ওসেলি হচ্ছে 3টা, আর পুঞ্জাক্ষী হলো 2টা বা 1 জোড়া। এবং যদি আমরা পুঞ্জাক্ষী নিয়ে আগে একটু পড়াশোনা করি, এটা হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী, তাহলে পুঞ্জাক্ষী 2টা
বা হচ্ছে এক জোড়া, এরপরে এর যে পুঞ্জাক্ষীর যে একক, পুঞ্জাক্ষীর একক সেটাকে বলা হয় ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম এটা হচ্ছে একক। অর্থাৎ এই পুঞ্জাক্ষী মানে হচ্ছে এখানে অনেকগুলো এরকম 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, মানে পুঞ্জাকারে যে অক্ষিটা থাকে, পুঞ্জ আকারে যে অক্ষিটা থাকে তাকে বলা হয় পুঞ্জাক্ষী। তো এর যে এককটা সেটা হচ্ছে ওমাটিডিয়াম। এবং এই পুঞ্জাক্ষীর কোনো তোমার বোটা নেই। দেখবা যখন আমরা বিভিন্ন কার্টুনের মধ্যে এলিয়েন দেখি, যে এলিয়েনের কি হয়, এটা যদি মাথা হয়, তো এখান থেকে একটা বের হয়ে যায়, তারপরে চোখ থাকে এরকম করে এলিয়েনের ক্ষেত্রে। কিন্তু এরকম ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এরকম বোটাযুক্ত কোনো চোখ থাকে না, যার কারণে এই চোখটাকে বলা হয় অবৃন্তক। অবৃন্তক। আমরা দেখো পুঞ্জাক্ষী নিয়ে, এর পুঞ্জাক্ষী আছে দুইটা বা এক জোড়া, এদের একটা হচ্ছে ওমাটিডিয়াম এবং এটা হচ্ছে অবৃন্তক। ওকে, এবং এই পুঞ্জাক্ষীটা আমি এখানে সাদা কালার দেখাইছি, বাট এটা হচ্ছে কালো কালারের, কালো, এর কালারটা হচ্ছে কালো। এবার আসি হচ্ছে ওসেলি নিয়ে। ওসেলি ওসেলি একটু আগে বললাম, ওসেলি থাকে হচ্ছে তিনটা, এই যে 1 2 3, এবং এই ওসেলিকে নিয়ে আমরা হচ্ছে একটু আলাদা করে এখানে একটা চিত্র আঁকায় নেব। হইল না। তো ওসেলি দেখতে কিছুটা হচ্ছে এরকম, এখানে আবার কোষ থাকে, তারপরে তো ওসেলির উপরের যে আবরণটা এটাকে বলা হয় কর্নিয়া। এগুলো আমরা পরে বিস্তারিত করবো, আমি জাস্ট এখন চিনে নিচ্ছি কর্নিয়া। আর এখানে যে রশ্মিগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সংবেদী কোষ। সংবেদী কোষ। দেখো ওসেলিনে বেশি কিছু নাই আসলে, ওসেলি জাস্ট থাকে তিনটা, এরা সরল চোখ, এবং এখানে হচ্ছে সংবেদী কোষ থাকে, কর্নিয়া থাকে। তো আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ওসেলি এবং পুঞ্জাক্ষীর মধ্যে পার্থক্য করতে হবে। সো আমরা পার্থক্যটা লিখে দিই। এই পাশে হচ্ছে পুঞ্জাক্ষী, এই পাশে হচ্ছে ওসেলি। তো পুঞ্জাক্ষীটা হলো জটিল আর ওসেলি হচ্ছে সরল। এরপরে এরা হচ্ছে পুঞ্জাক্ষী হচ্ছে বিম্ব তৈরি করে, বিম্ব তৈরি করে, এবং এই বিম্বটা হচ্ছে 3D বিম্ব তৈরি করে, বাট ওসেলি কোনো বিম্ব তৈরি করে না। এরপরে এই যে বিম্ব তৈরি করছে মানে হচ্ছে বস্তুর নাড়াচাড়া বুঝতে পারবে, বস্তুর নাড়াচাড়া বুঝতে পারে, বাট ওসেলি বস্তুর নাড়াচাড়া বুঝতে পারে না। এরপরে তাহলে ওসেলি অ্যাকচুয়ালি করে কি? ওসেলি আমাদের আলোটা হচ্ছে যে তীব্র নাকি হালকা, মানে মৃদু আলো নাকি তীব্র আলো, এটা বুঝতে পারে। তার মানে আলোর তীব্রতা বুঝতে পারে হচ্ছে ওসেলি দ্বারা। আলোর তীব্রতা বা তীব্রতার পরিবর্তন বুঝতে পারে। তাহলে দেখো আবার একটু বলি, যে আমরা পড়ছি চোখ নিয়ে, এই চোখটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পুঞ্জাক্ষী এবং আরেকটা হচ্ছে ওসেলি। পুঞ্জাক্ষীটা হচ্ছে জটিল, এরা দুইটা নিয়ে থাকে, দুইটা থাকে। ওসেলিটা হচ্ছে সরল, এটা হচ্ছে তিনটা। এইগুলো হচ্ছে পুঞ্জাক্ষী, যেগুলো পুঞ্জাকারে অক্ষি থাকে। সো এই যে অক্ষিগুলো পুঞ্জাকারে থাকে, এই পুঞ্জের এককটা হচ্ছে ওমাটিডিয়াম, এবং এরা থাকে দুই জোড়া, এদের কালারটা হয় কালো এবং এদের কোনো বটা বা বৃন্ত নাই। আর ওইদিকে ওসেলি থাকে তিনটা, যারা দেখতে হচ্ছে ফিগারটা এরকম, এদের থাকে কর্নিয়া, সংবেদী কোষ থাকে। এরপর পার্থক্য পড়লাম, পুঞ্জাক্ষী হলো জটিল প্রকৃতির কাজ করে,
আর ওসেলি হচ্ছে সরল। পুঞ্জাক্ষী বিম্ব তৈরি করে সেটা হচ্ছে থ্রিডি, ওসেলি কোনো বিম্ব তৈরি করে না। পুঞ্জাক্ষী বস্তুর নড়াচড়া বুঝতে পারে যেহেতু বিম্ব তৈরি করে, বাট ওসেলি কোনো নড়াচড়া বুঝতে পারে না। তাহলে ওসেলি বুঝতে পারে কি, আলোর তীব্রতার পরিবর্তন ওসেলি বুঝতে পারে। এটুকু ক্লিয়ার? ভাইয়া আটকে আটকে ক্লিয়ার যাচ্ছে, হয়ে প্রবলেম থাকে তাহলে একটু ঝটপট তুলে নাও এটা। আমার আটকে যাচ্ছে নাকি তোমারটা আটকে যাচ্ছে? তুমি শুনতে পারছো আমার কথা ক্লিয়ার মতো এখন পর্যন্ত? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা নাবিলা, তুমি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিছু শুনতে পারো নাই? ভাইয়া জাস্ট কিছুক্ষণের জন্য শোনা যাচ্ছে না, এমনিতে সবই শোনা যাচ্ছে, প্রবলেম। আচ্ছা তাহলে একটু তুলে নাও এটা। প্রথমে পুঞ্জাক্ষী তুলে নাও, এরপরে হচ্ছে ওসিলিটা তুলে নাও। আগে পুঞ্জাক্ষীটা তুলে নাও। ভাইয়া আমার এই আইডিতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি অন্য আইডি থেকে জয়েন করছি, একটু জয়েন করে নাও please। ঠিক আছে। আর নাবিলা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ভাইয়া আমার এতক্ষণ নেট ছিল না, আমি কেবলই ঢুকলাম ক্লাসে। আচ্ছা তাহলে পরে আবার দেখে নিও, সমস্যা নাই। আপাতত এটা হচ্ছে তুলে রাখো। আচ্ছা আচ্ছা হয়ে গেল আবার। এটা জাস্ট একটু তুলে নাও। প্রথমে তুলো হচ্ছে পুঞ্জাক্ষীটা তুলো, এরপরে হচ্ছে ওসেলি তুলো। আগে পুঞ্জাক্ষীটা তুলে নাও। আচ্ছা এরপরে ওসিলিটা তুলো, তোলার পরে হচ্ছে এখানে পার্থক্যটা আছে সেটা তুলে নাও।
হুম ভাইয়া নিচে এইটুকু তুলছি হয়েছে। আচ্ছা আমাদের বড় বড় টপিকগুলো মোটামুটি সবে একটু বাকি আছে, সেটা হচ্ছে আমরা অ্যান্টেনাটা পড়িনি, অর্থাৎ ভাস্কর্যের মাথার দিকে দুইটা যে অ্যান্টেনা বের হয় সেটা আমরা একটু পড়িনি, আমরা একটু ওইটা পড়ে আসি। সো অ্যান্টেনা বা হচ্ছে শুঙ্গ কোথায় থাকে, যে এই যে ঘাস এর যে মাথাটা ছিল, সো এইখান থেকে হচ্ছে অ্যান্টেনাগুলো বের হয়। তো দেখতে আসলে এরকম না, আমরা ধরো একটা নিয়ে পড়ি আগে যে দেখতে কিরকম। যে প্রথমত এটা এরকম একটা বেসমেন্ট থাকে, একটা বেস থাকে, এই বেজের পরে একটা মোটা একটা অংশ থাকে, তারপরে এখানে আরো ক্ষুদ্র 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 আরো হচ্ছে ফ্লাজেলা থাকে। এই গোল 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 যেগুলো আছে এগুলো অলমোস্ট 25টার মতো থাকে। সো লাস্টের দিকে যেগুলো থাকে এগুলো ধরো হচ্ছে এরকম এরকম, শেষে গিয়ে আরো এরকম থাকে। সো এগুলো এই ফ্লাজেলাম, এগুলোকে বলা হয়, লাস্টের দিকের অংশগুলোকে বলা হয় ফ্লাজেলাম, ফ্লাজেলাম। এবং এগুলো থাকে কয়টা, এগুলো থাকে হচ্ছে 25টা থাকে, অলমোস্ট 25টা। এবং এই যে ফ্লাজেলাম গুলো, এগুলো যেহেতু একদম অ্যান্টেনার মাথায় থাকে, একদম আগায় থাকে, সো এরা সব থেকে বেশি নাড়াচাড়া করে, এরা হচ্ছে নাড়াচাড়া করে সব থেকে বেশি। বানানটা কি, নাড়াচাড়া বেশি। এখন তাহলে এই অংশকে কি বলবো আর হচ্ছে এই অংশকে কি বলবো, এই দুইটা একটু নাম নিয়ে আমাদের করতে হবে। তো দেখো তোমরা কখনো দেখছো কিনা যে যদি এটা একটা গাছ হয়, এই গাছ থেকে একটা ডাল বের হয়, তো ডাল বের হওয়ার পরে ধরো একটা ফুল বের হবে বা একটা ফল ধরবে, এরকম একটা সেখান থেকে আর একটা ছোট ডাল বের হয়ে আসে, তারপরে ধরো এখান থেকে একটা ফুল হলো, তারপরে এখানে পাতা থাকে। তো যেই জায়গাটা থেকে ওই ফুলের যে বৃন্ত বা বড়াটা বের হয়েছে, এই জায়গাটাকে এখানে একটা নাম দিব আমরা। এবং এই নাম দেওয়ার আগে এই যেটা বের হয়ে গেল, এই যে বোটা যেটা ফুলের সাথে থাকবে, সো এইটাকে বলা হয় স্কেপ। দেখো স্কেপটা কি করছে, মূল যে দেহটা আছে তার সাথে স্কেপটা লেগে আছে, তার মানে মূল দেহের সাথে যেটা লেগে থাকে সেটাকে বলা হয় স্কেপ। স্কেপের কাজ কি, মূল দেহের সাথে লেগে থাকে। তো এখন দেখো এই যে অ্যান্টেনা, যেটা এই অ্যান্টেনার এইটুকু যেটা মূল দেহের সাথে লেগে থাকে, এটাকেও আমরা বলি হচ্ছে এখানে স্কেপ। কেন স্কেপ বলা হয় আশা করি বুঝতে পারছো। এবং স্কেপের পরের যেটা, এটাকে বলা হয় পেডিসেল। সো নর্মালি আমরা পড়ছিলাম যে পেডি বা পড, এটা মানে হচ্ছে, তার মানে এটা কাইন্ড অফ হচ্ছে দেখতে পায়ের মতো বা পায়ের মতো কাজ করে, আমরা পা যেরকম মুভ করি। সো এখান থেকে পেডিসেল থেকে এখানে আমরা হচ্ছে পা বা কি বলে পেডিসেলিত বা পড বা পডো এই ধরনের নাম বলতে পারি। তার মানে দেখো অ্যান্টেনা কি কি নিয়ে গঠিত, অ্যান্টেনা প্রথমত হচ্ছে স্কেপ থাকে যেটা মূল দেহের সাথে লেগে থাকে, এরপর স্কেপের পর থাকে হচ্ছে পেডিসেল, তারপরে থাকে হচ্ছে ফ্লাজেলাম যেটা নড়াচড়া করে এবং এটা অলমোস্ট 25টা থাকে। তো এই যে অ্যান্টেনা, এর তো নির্দিষ্ট কিছু কাজ আছে। অ্যান্টেনার কাজগুলোকে আমরা নর্মালি হচ্ছে, ধরো একটা অ্যান্টেনা যেহেতু মাথায় থাকে, সো মাথায় থাকলে এর প্রথম যে কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে ঘ্রাণ নেয়া, ঘ্রাণ নিবে।
এরপরে এই অ্যান্টেনা দিয়ে সে হচ্ছে শ্রবণ করবে, শোনার কাজটা করবে, তারপরে সামনের কোনো কিছুকে স্পর্শ করবে। সো অ্যান্টেনার তাহলে যদি কাজের কথা বলা হয়, এই 3 ধরনের কাজ করবে: ঘ্রাণ নিবে, শ্রবণ করবে এবং সামনের কোনো কিছুকে স্পর্শ করবে। বলো অ্যান্টেনা তোমরা বুঝলা কিনা? জি ভাইয়া বুঝছি। তাহলে একটু ঝটপট তুলে ফেলো। তোলা হয়েছে? জি ভাইয়া হইছে। আচ্ছা, তারপরে আর কি থাকলো? সিলি পড়ছি, ডানা পড়ছি, এলিপ্সা পড়ছি, লাফিয়ে পাওয়া। আচ্ছা, তো আমরা গতদিন এইটুকু পড়ছিলাম, এগুলো পড়ছিলাম, আমার যেটুকু মনে আছে যে ঘাস ফড়িংয়ের মুখভঙ্গগুলো নিয়ে পড়ছিলাম, জাস্ট এমনি চিনছিলাম। তো এগুলো আসলে পুরোপুরি পড়া হয়নি। আমরা আগে দেখি বই থেকে একটু পড়ে আসি, তাহলে বোঝা যাবে যে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়ছি। তো দেখো, এই ঘাস ফড়িং গুলো আমরা নর্মালি গ্রামে দেখি যখন হচ্ছে ধান কাটা হয়, ধান কাটে হচ্ছে গ্রীষ্মকালে, বা যখন ধান পাকে তখন এই ঘাস ফড়িং গুলো দেখা যায়। তার মানে এই ঘাস ফড়িং গুলো যখন ধানের জমিতে খাদ্য পায় কখন? গ্রীষ্মকালে, বা যখন ধানকে এরা সবুজ মনে করে, নর্মালি সবুজের মধ্যেই থাকে, ধানের গাছগুলো সবুজ আমরা মোটামুটি চিনি। তার মানে প্রথমত ঘাস ফড়িং গুলো হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশে বেশি থাকে, কারণ এখানে হচ্ছে সবুজ বেশি, খাদ্য বেশি, গাছ বেশি। ওকে, শীত প্রধান দেশে এটা খুব একটা পাওয়া যায় না বললেই চলে। আচ্ছা, ওকে।
ওকে। আবার পঙ্গপাল নামে একটা প্রাণী আছে যেটা কাইন্ড অফ ঘাস ফড়িংয়ের মতোই, তবে এরা আরো ডেঞ্জারাস। এরা যে এলাকায় যায় সেই এলাকার একদম গাছের পাতা ফসল সব খেয়ে ফেলে। এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের বড় ভাই হিসেবে ধরা হয়। তো যাই হোক, বাংলাদেশে ওইভাবে এখনো কোথাও পঙ্গপাল দেখা যায়নি, পাকিস্তানের মাঝে মাঝে দেখা যায়। তো আসি, ঘাস ফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্ট শ্রেণীভুক্ত একটা সুলভ প্রাণী। এর কিছু কিছু প্রজাতি আছে যেগুলো হচ্ছে পঙ্গপাল নামে পরিচিত। এগুলো বাদামি বর্ণের মাঝের আকৃতির পতঙ্গ। আচ্ছা, এরা কি করে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, সমস্ত ক্ষেতের ফসল এগুলো খেয়ে ফেলতে পারে, এবং পঙ্গপালগুলো গ্রীষ্মমণ্ডলীয় দেশে শস্য ক্ষেতের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এখানে হচ্ছে পঙ্গপাল নিয়ে বলছে। তারপরে ঘাস ফড়িং বললাম যে ঘাস ফড়িং আর পঙ্গপাল এরা হচ্ছে ভাই ভাই। আচ্ছা ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে যে 20,000 প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত করা হয়েছে। তোমরা একটু বইটা নাও। আমি যেগুলো গোল করে দিই সেগুলো একটু গোল করো, এগুলো মেডিকেলে বা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষাতে আসবে। বইটা নিছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে 20,000 প্রজাতি, সেটা গোল করো। এরপরের লাইনে হচ্ছে 20 প্রজাতি, সেটা গোল করো। বাংলাদেশে পাওয়া যায় 20 প্রজাতি আর পৃথিবীতে পাওয়া যায় 20,000 প্রজাতি। এই দুইটা একটু হচ্ছে মার্ক করো। এরপরে ঘাস ফড়িংকে কেন ইনসেক্টা পর্বের মধ্যে ফেলা হয় সেখানে এর কারণ লেখা আছে। কারণ এর যে দেহ কঙ্কাল কাইটে নির্মিত হয় এটা আমরা পড়ছি। এর দেহে 3টা ভাগে বিভক্ত, মস্তক, উদর, বক্ষ, এটা পড়ছি। একজোড়া পুঞ্জাক্ষী, একজোড়া অ্যান্টেনা থাকে, এটা পড়ছি। এরপরে 3 জোড়া সন্ধিযুক্ত পা আর 2 জোড়া ডানা থাকে, আমরা এটাও পড়ছি। আমরা ট্রাকিয়া বা শ্বাসতন্ত্র এগুলো পড়িনি। মালপিজন নালিকার সাহায্যে রেচন ক্রিয়া করে, এটা পড়িনি। মুক্ত রক্ত সংবহন মুক্ত প্রকৃতি, এটা পড়িনি, বাট আগের 4টা আমরা পড়ছি। এটা এখান থেকে হচ্ছে টিক দাও, ঘাস ফড়িং কেন ইনসেক্ট, এটা টিক দাও। আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান এটা পড়িনি, এটা পরে পড়বো, আরো একটু পড়াশোনা করতে হবে। এরপরে একদম পরের পেজে দেখো, প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং বিপুল পরিমাণে পরিযায়ী বা যারা হচ্ছে মাইগ্রেশন করে বা হচ্ছে ঘুরে বেড়ায়, তখন দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এখানে 15 কিলোমিটারটা হচ্ছে গোল করো। একদিনে প্রায় 15 কিলোমিটার যায়। এরপরে পরের লাইনে আসো, ঘাস ফড়িং তৃণভোজী বা শাকাশী বা হচ্ছে হার্বিভোরাস। এখানে তৃণভোজীটা গোল করো। ডিম ফোটার পরপরই নিম্ফ অবস্থায়, এখানে নিম্ফ অবস্থা কি জিনিস এগুলো পরে বুঝবা, এখান থেকে আর কিছু লাগবে না আপাতত। ঘাস ফড়িং এর দেহ, এটা আন্ডারলাইন করো। দেহ সরু, লম্বাটে, বেলনাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসমটা হচ্ছে বক্স করো। বক্স করো। পূর্ণাঙ্গ প্রাণী প্রায় লম্বা 8 সেন্টিমিটার পর্যন্ত হতে থাকে। আচ্ছা, সমস্যা নাই। কিছু কিছু ঘাস ফড়িং আছে হচ্ছে উজ্জ্বল নীল হলুদ রঙের, এদেরকে বলা হয় পিকটাসটা মনে রাখলেই হবে, পিকটাস। এখান থেকে আর কিছু লাগবে না। তারপর দেখো, ঘাস ফড়িং এর সারা দেহ কিউটিন যুক্ত কিউটিকলে আবৃত। কিউটিন হচ্ছে শর্করা যেটা শক্ত করে, আর কিউটিকল হচ্ছে মম জাতীয়। এখানে কিউটিন যুক্ত কিউটিকল, এটা বক্স করো। এরপরে এর বহিকঙ্কাল বা হাইপোডার্মিস নিঃসৃত পদার্থ, এর দেহখণ্ডকে হচ্ছে স্ক্লেরাইট, আমরা পড়ছিলাম হচ্ছে স্ক্লেরা মানে হাড় বা শক্ত, তো সেটা নামক প্লেটের মতো গঠন সৃষ্টি করে। এখানে স্ক্লেরাইটটা হচ্ছে বক্স করো। এরপরে স্ক্লেরাইট গুলো সংযোগস্থলে সুচার নামক ঝিল্লি পাওয়া যায়, এখানে সুচারটা গোল করো। সুচারের কারণে দেহটা হচ্ছে সহজে নড়াচড়া করতে পারে বা মুভ করতে পারে। আচ্ছা, এরপরে এখানে ঘাস ফড়িং এর দেহখণ্ডকে কয়েকটা অঙ্গে ভাগ করা যায়। একটা হলো মস্তক, এরপরে বক্ষ, এরপরে হচ্ছে উদর। ইংলিশ টার্মগুলো একটু খেয়াল করতে হবে, যে মস্তক মানে হেড, বক্ষ মানে হচ্ছে থরাক্স, এরপরে উদর তো অ্যাবডোমেন বা পেট। মস্তকে কি থাকে ভাইয়া? পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে এবং হচ্ছে মুখপাঙ্গ থাকে। বক্ষে কি থাকে? 3 জোড়া পা থাকে, 2 জোড়া ডানা থাকে। আর উদরে কি থাকে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। এরপরে প্রজনন যে অঙ্গগুলো আছে সেগুলো এখানে ধারণ করে।
ওটা আপাতত লাগবে না। এবং এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে, এমসিকিউ পরীক্ষাতে আসে। আচ্ছা, আমাদের এই যে ঘাসফড়িংয়ের মাথাটা, এটা মোট 6টা ঘূর্ণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। এখানে 6টি গোল করো এবং পরবর্তীতে 6টা মিলে একটা হয়ে যায়। পরের লাইনে আসো, এদের মাথাটা দেখতে হচ্ছে নাশপাতি আকৃতির এবং হচ্ছে হাইপোগনেথাস। আমি হাইপোগনেথাস ওখানে বানানটা মনে হয় ভুল করছিলাম, বানানটা এখান থেকে দেখে নিও। এখানে হচ্ছে নাশপাতি আকৃতি গোল করো, হাইপোগনেথাস এটা হচ্ছে বক্স করো। হাইপোগনেথাস কেন? কারণ মুখটা নিম্নমুখী হয়ে থাকে। এদের একটি মস্তক ছোট, এদের এবং হচ্ছে গ্রীবার সাহায্যে বক্ষলগ্ন হয়ে দেহে সমকোণে অবস্থান করে। এখানে সমকোণ এটা গোল করো, এগুলো পড়ছি আমরা। তারপরের পেজে আসো, হয়ে গেল পেজ। এরপরে দেখো আমরা পড়ছিলাম হচ্ছে এখানে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম থাকে, এটা আন্ডারলাইন করো। এরপরে দেখো এই অঙ্গগুলো পড়ছি আমরা, ভার্টেক্স থাকে, জেনা থাকে, ফ্রন্স থাকে, ক্লাইপিয়াস থাকে। এখন এগুলোর বিভিন্ন আকৃতির কথা এখানে উল্লেখ আছে, যে দেখো ত্রিকোণাকার ভার্টেক্স, জেনা থাকে, এরপরে চৌড়া ফ্রন্স থাকে, আয়তাকার প্লেট থাকে, সেটা হচ্ছে ক্লাইপিয়াস। এখান থেকে জাস্ট মার্ক করবা হচ্ছে যে আয়তাকার ক্লাইপিয়াস, ত্রিকোণাকার ভার্টেক্স, এই দুইটা মার্ক করো। এরপর এখানে আর কি কি থাকে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, 3টি সরলাক্ষী থাকে বা ওসেলি থাকে, এক জোড়া অ্যান্টেনা থাকে এবং এক সেট মুখপাঙ্গ বহন করে। এরপরে পুঞ্জাক্ষীতে টিক দাও। এখান থেকে ঘাসফড়িং এর ওই পাশে পুঞ্জাক্ষী থাকে, পুঞ্জাক্ষী মানে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, এক জোড়াটা গোল করো। এরা হচ্ছে তোমার রঙিন বস্তু দেখতে পারে। এরপরে এদের দৃষ্টিশক্তি উন্নত এবং এরা হচ্ছে এই যে বলছিলাম অবৃন্তক, এদের কোনো বটা থাকে না, এরা হচ্ছে অবৃন্তক। এগুলো লিখছি আমরা অলরেডি। এরপরে হচ্ছে 8 থাকে, এদের এককটা হচ্ছে ওমাটিডিয়াম। দেখো ওমাটিডিয়াম, শেষ লাইনটা জাস্ট হচ্ছে এখান থেকে মার্ক করো। ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক, এটা এমসিকিউ আসবে। এরপরে ওসেলিতে টিক দাও, যেটাকে এক বচনে বলা হয় ওসেলাস। এখান থেকে 3টি সরলাক্ষী, এটা আন্ডারলাইন করো। এরপরে এখানে দেখো কি কি পাচ্ছি আমরা, স্নায়ুতন্ত্র পাচ্ছি। তারপরে এখানে আরো কয়েকটা লেখা আছে, এগুলো পরে পড়বো, আমার লাগবে না এখন। এই আলোক সংবেদী কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে, শেষে লাইনটা মার্ক করো যে ওসেলের ভিতরে আলোক সংবেদী কোষ থাকে যা হচ্ছে রেটিনার মতো কাজ করে। এরপরে আসি অ্যান্টেনা, অ্যান্টেনাতে টিক দাও। 2টি অ্যান্টেনা থাকে, এদের কাজ হচ্ছে স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ অনুগ্রহণ করে, মানে শ্রবণটা করে। এদের 3টা পার্ট আছে, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ফ্লাজেলাম বেশ লম্বা এবং 25 খণ্ডে বিভক্ত, এখানে 25টা গোল করো। এরপর আসি মুখপাঙ্গ। সো মুখপাঙ্গর কাজ কি? খাবারকে হচ্ছে তোমার চাবানো, এটাতে কাজ। এখানে মুখপাঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট করা হচ্ছে মুখপাঙ্গের কাজ, এখানে সংজ্ঞাটা লেখা আছে। সো মুখপাঙ্গ হচ্ছে 5টি অংশের সমন্বয়ে গঠিত, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেভিয়াম এবং হচ্ছে হাইপোফ্যারিংস। এটা আমরা দেখছি, কিন্তু আজকে আমরা এখানে এগুলো বিস্তারিত পড়বো না। তারপরে আমরা চলে যাব হচ্ছে আমরা ডানায় চলে যাব, একদম ডানায় চলে যাও, বক্ষের ওখানে জাস্ট ডানায় চলে যাও। না, তার আগে বক্ষের এখানে আসো, বক্ষের এখানে পড়াইছি এগুলো, বক্ষ আসো। কি হয়, বক্ষ একটি খাটো, সরু এবং নমনীয় গ্রীবা থাকে। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল 3টে অংশে গঠিত, অগ্রবক্ষ বা প্রোথোরাক্স, মধ্যবক্ষ বা মেসোথোরাক্স, পশ্চাৎ বক্ষ বা মেটাথোরাক্স। এর পৃষ্ঠ দেশে থাকে হচ্ছে টার্গাম মানে পিঠের দিকে, আর পেটের দিকে বা অঙ্কের দেশে থাকে হচ্ছে স্টার্নাম। পার্শ্বদেশ প্লিউরিনে গঠিত, এই 2 সাইডে থাকে হচ্ছে প্লিউরিন। মানে দেখো আমাদের বুকের সামনে একটা, পিছনে একটা, এবং 2 সাইডে যেটা আছে সেটাকে বলা হয় প্লিউরিন। তো ঘাসফড়িং এরও তাই, 2 সাইডে হচ্ছে প্লিউরিন। এরপরে এগুলো পাতলা কিউটিকলের পর্দা দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া, পিছনের পাশে লম্বা প্রসারিত হয় এবং এর যে নামটা সেটা হচ্ছে প্রোনোটাম। এই প্রোনোটামটা এখান থেকে হচ্ছে বক্স করো, প্রোনোটাম।
এবং বক্ষে কি কি আছে? বক্ষে আছে হচ্ছে শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। আমরা শ্বাসরন্ধ্র নিয়ে যদি পড়িনি, তাও এখানে এখানে 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে হচ্ছে বক্ষ, আর কিছু লাগবে না এখান থেকে। এরপরে ডানায় টিক দাও, ডানা আমরা পড়ছি। প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে 1 জোড়া করে মোট 2 জোড়া পাতলা কিউটিকল এমনিতে ডানা তৈরি হয়। যেটা সামনের দিকে যে ডানাটা থাকে সেটাকে বলা হয় এলিট্রা বা হার্ট বা হচ্ছে ট্যাগমিনা। দেখো লেখা আছে ট্যাগমিনা, এগুলো পড়ছি। এর কাজ কি? এর কাজ হচ্ছে নিচের ডানাকে ঢেকে রাখা বা আবরণ দেয়া। বাকিটুকু পড়ে নিও। আর পেছনের ডানার যে কাজ, সেটার কাজ হচ্ছে ওড়া, ওই কাজ করে হচ্ছে ওড়ার কাজ করে। এরপরে পা নিয়ে পড়াশোনা করছি আমরা। এর 5টি খণ্ডে বিভক্ত। প্রথমত হচ্ছে কক্সা থাকে, ত্রিকোণাকার কক্সা, ত্রিভুজাকার ট্রোকেন্টর, এরপরে হচ্ছে ফিমার, তারপরে টিবিয়া, তারপরে হচ্ছে টার্সাস, তারপরে ভাগ হয়ে যায় টার্সোমিয়ার এবং নখ থাকে। আসঞ্জন প্যাড থাকে, এটা একটু আন্ডারলাইন করো। এক ধরনের প্যাড থাকে যার নাম হচ্ছে পালভিনাস। তো যেই পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে সেটাকে আমরা বললাম লাফিয়ে পা বা হচ্ছে স্যালটাটোরিয়াল পা। এটা হচ্ছে স্যালটাটোরিয়াল পাটা, এখানে হচ্ছে এটা বক্স করো। এরপরে আমরা আর পড়ি নাই। আচ্ছা, যদি এখন বলো, আমি যেগুলো পড়াই দিলাম এখন কি সব বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, আমি আসলে বই পড়তে চাই না, আমার মনে হচ্ছিল যেগুলো পড়া হয়নি এখান থেকে এখান থেকে এখন সব জানি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সামনের দিনের ক্লাসটাতে হচ্ছে মুখপাঙ্গ নিয়ে আর হচ্ছে উদর নিয়ে কথা বলবো। তাহলে আমাদের মোটামুটি অনেকটুকু আগে যাবে। ভাস্করে অনেক বড় একটা চ্যাপ্টার। তারপরে দেখি যদি আমি এখান থেকে আরো কয়েকটা সময় নিয়ে ক্লাস করতে পারি, কিন্তু মেম্বার থাকে না বুঝছো, ক্লাসে লোকজন থাকলে আমার একটু